strategy for accelerated poverty reduction to 5-year 2009 to FY 2009 to 11 শীর্ষক দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র সংশোধিত এর খসড়ার উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, রাজশাহী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 5 মিনিট সময় আপনার। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই দলিলটির মুখবন্ধে মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে আমরা এটাকে আর PRSP 2 বলে ডাকছি না। আমরা আমাদের যে নির্বাচনী ওয়াদা, যে নির্বাচনী প্রতিশ্রুতি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষতম নির্বাচন এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্বদানকারী দলের নেতৃত্বে যে মহাজোট গঠিত হয়েছিল, সেই জোটের যে রূপকল্প ভিশন 2021-কে সামনে রেখে আমরা এই PRSP 2টি সংশোধন করেছি। আমরা অতীতের সরকারের মতো চাপিয়ে দেওয়া কোনো নীতি আদর্শে বিশ্বাসী নই, সেটি আমরা প্রতিনিয়ত পরিষ্কার করছি আমাদের দাতাদের কাছে, আমাদের সহযোগীদের কাছে। সেই ধারারই অব্যাহতভাবে পরিচালিত হয়ে আমরা এখন এটাকে বলছি স্টেপস টুয়ার্ডস চেঞ্জ, ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এক্সিলারেটেড পভার্টি রিডাকশন 2। মাননীয় স্পিকার, একটি জাতির উন্নয়নের জন্য, একটি দেশের উন্নয়নের জন্য একটি খুব পরিকল্পনার প্রয়োজন আছে। কিন্তু খুব দুঃখজনক হলেও সত্য, আমরা অতীতে দেখেছি বিগত জামাত বিএনপি জোট সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো করেইনি, শুধুমাত্র 2003 বা 2004 সালের মাঝামাঝি এসে চাপিয়ে দেওয়া একটি প্রকল্প, একটি PRSP তারা বাস্তবায়নের চেষ্টা করেছিল এবং এটি কোনো ধরনের মূল্যায়ন না হওয়ার আগেই তারা PRSP 2ও গ্রহণ করেছিল। আমরা সেটাতে অনেক আমূল পরিবর্তন করেছি। মাননীয় স্পিকার, একটি প্রকল্প অথবা জাতীয়ভাবে অর্থনৈতিক মুক্তির জন্য যে দিক নির্দেশনা এখানে দেয়া হয়েছে, আমার মনে হয় একটি জিনিসকে সামনে রেখে এটা করা হয়েছে, সেটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন। আমি আমার সামান্য মতামত, এই ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু আসে, এই এমপ্লয়মেন্ট জেনারেশনকে সামনে রেখে আমি দু একটি কথা বলতে চাই। কৃষিপ্রধান দেশ এই বাংলাদেশে, আমাদের এই এগ্রিকালচারে ইনভেস্টমেন্ট আরও অনেক বাড়াতে হবে এবং সেই উদ্দেশ্যে আমাদেরকে কৃষিতে আমরা যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, খুব দক্ষ নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করছি যে সামনে কৃষিতে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক শিল্প এবং এই শিল্পের প্রসারের জন্য আমাদের যা যা করণীয় প্রয়োজন, আমরা আশা করি সামনে যে আরও নতুন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে। আমরা যে ভিশন 2021 দিয়েছি, যেটার ব্যাপ্তিকাল প্রায় 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সমান, সেটাকে ভেঙে আমরা যে আরও নতুন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করব, সেই পরিকল্পনায় এবং এখন থেকে সব আমাদের কর্মযজ্ঞের মধ্যে যেন এটা টপমোস্ট প্রায়োরিটিতে থাকে। মাননীয় স্পিকার, আমাদেরকে একই সাথে খেয়াল রাখতে হবে আন্তর্জাতিক বাজারে একটি শিল্প প্রতিষ্ঠান যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, দেশীয় বাজারেও যেন এই প্রতিষ্ঠানগুলি সে ধরনেরই সুযোগ সুবিধা পায়। আমি ছোট্ট একটি উদাহরণ টেনে এখানে বলবো। কিছুদিন আগে সরকার একটি ঘোষণা করেছেন যে ঈশ্বরদী ইপিজেডে আলু থেকে যদি লিকুইড গ্লুকোজ তৈরি করা হয় তাহলে শতকরা 20% ভর্তুকি দেওয়া হবে, শতকরা 20% সাবসিডি দেওয়া হবে। কিন্তু এই র মেটেরিয়ালটি ফার্মাসিউটিক্যালসের জন্য একটি মেজর র মেটেরিয়ালস, যেটা কিন্তু এখনও পর্যন্ত বিদেশ থেকে আমদানি হয়। তো যে জিনিসটি আমদানি করা হচ্ছে সেটা যদি স্থানীয়ভাবে তৈরি হয় তাহলে আমাদের সেই ধরনের শিল্প প্রতিষ্ঠানে ভর্তুকি দিতে আমি তো মনে করি কোনো বাধা থাকার প্রয়োজন পড়ে না। মাননীয় স্পিকার, আমাদেরকে সেই সাথে একই খেয়াল রাখতে হবে যে এই বাংলাদেশ অনেক ঐতিহাসিকভাবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পণ্য কিন্তু প্রসার লাভ করেছে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের বৃহত্তর রাজশাহীতে সিল্ক শিল্পটি একটি বিখ্যাত সময় পার করেছে এবং এখন এটি ধ্বংসের সম্মুখে প্রায়। এখানে আমাদের মনোনিবেশ করতে হবে, হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। এতে হবে কি, ওই অঞ্চলে চাষি যারা আছেন, ওই অঞ্চলে শিল্প উদ্যোক্তারা যারা আছেন, তারা নিজের এলাকা থেকে নিজের বাড়ি ঘর ভিটেমাটি ছেড়ে এসে অন্য এলাকায় গিয়ে কিন্তু বসতি গড়ার চিন্তা করবেন না। তারা নিজেদের বংশ পরম্পরায় যে স্কিলটি ডেভেলপ করেছেন সেই স্কিলটি ধরে রেখে তারা এই কাজটি করতে পারবেন। ঠিক এই ধরনেরই আরেকটি হারিয়ে যাওয়া শিল্প হচ্ছে খয়ের শিল্প, যেটি আমার নির্বাচনী এলাকার সাথে সরাসরি সম্পৃক্ত।
পলিসি নিয়ে আলোচনায় হয়তো এত ক্ষুদ্র বিষয়বস্তু উপস্থাপন করাটা খুব যুক্তিযুক্ত না হলেও এই স্বল্প সময়ে এই সুযোগে আমি এই কথাগুলি বলে নিচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদেরকে আরেকটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, যেটা ভূমি মন্ত্রণালয় থেকে করা হচ্ছে, ল্যান্ড ডিস্ট্রিবিউশন, এবং সেই ল্যান্ড কোন জমিটি কোন কাজে ব্যবহৃত হবে। আবাসভূমি, ব্যক্তি মালিকানাধীন যেসব হাউজিং প্রকল্প, এগুলি এমনভাবে কৃষি জমিকে গ্রাস করে নিচ্ছে, এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের দেশের উৎপাদন ব্যাহত হচ্ছে, মানুষ তার সত্যিকার ভিটে মাটি থেকে উচ্ছেদ হতে চলেছে আজকাল। মাননীয় স্পিকার, আমাদের প্রধান রপ্তানি পণ্য গার্মেন্ট শিল্প, এই শিল্পের প্রতি আরও ভালোভাবে নজর দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে এই শিল্পের সাথে জড়িত থেকে একটি কথা বলতে পারি, আজকে যে শিল্পে থেকে $12 বিলিয়ন আয় হচ্ছে, সেটি কিন্তু আগামী 3 থেকে 5 বছরের মধ্যে $20 বিলিয়ন উন্নয়ন করা সম্ভব, শুধুমাত্র কয়েকটি জিনিস যদি আমরা ঠিকমতো করতে পারি। তার মধ্যে প্রধান হলো বিদ্যুৎ সমস্যার আশু সুরাহা, সেটা করার একটি অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং সেই সাথে বাংলাদেশে যে অর্থলগ্নিকারী আর্থিক প্রতিষ্ঠানগুলি আছেন, এরা যদি তাদের ইন্টারেস্টটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আসতে পারেন, কারণ যে শিল্প অলরেডি ইতিমধ্যে প্রসার লাভ করেছে, সেই শিল্পগুলিকে আরও এগিয়ে নিতে গেলে আমরা অনেক লাভবান হব। আর শেষে একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, দারিদ্র বিমোচনের নামে বাংলাদেশে অনেক এনজিও কাজ করে যাচ্ছে, কিন্তু এই এনজিওগুলির প্রপার মনিটরিং করা হচ্ছে না। এরা অনেক উচ্চ হারে সুদ দিয়ে মানুষকে একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে ফেলে দিয়েছে মাননীয় স্পিকার, দরিদ্রই থেকে যাচ্ছে, তারা কিন্তু দারিদ্রতা থেকে গ্র্যাজুয়েট হয়ে আরেকটু ভালো অবস্থানে যেতে পারছে না, এদিকেও আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এবং সেই সাথে আমি বলবো যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে, ট্রান্সপারেন্সি আনতে হবে। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, গতকালকে একটি ছোট্ট নিউজ ক্লিপিং আমার খুব ভালো লেগেছে, দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় স্পিকার। বেশ কিছু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, প্রায় 70 জনকে মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপ দিয়েছেন, তারা যেন স্বচ্ছতার সাথে কাজ করতে পারে, দক্ষতার সাথে কাজ করতে হবে। এই কাজগুলো অব্যাহত থাকলে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।